গতিরোধের আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে বিভিন্ন প্রকারের গতি। তো বিভিন্ন প্রকারের গতির মধ্যে আমাদের মোট 6 ধরনের গতি আছে। এই 6 ধরনের গতি সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ প্রত্যেক বছরেই আসে। তো প্রথমেই আছে আমাদের হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি একদম সহজভাবে বলি, যে সমস্ত বস্তু একদম সরল রেখায় গতিশীল, সরল রেখা বরাবর গতিশীল হয়, তাদের গতিকে আমরা সরল রৈখিক গতি বলি। একদম সহজ কথাই হয়ে গেল। তারপরে আসি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির ক্ষেত্রে শর্ত হচ্ছে যে, বুঝতেই পারতেছো ঘূর্ণন মানে ঘুরবে, তবে শর্ত হচ্ছে এই যে ঘুরবে, এই ঘোরার সময় যেই বিন্দুকে কেন্দ্র করে একটা বস্তু ঘুরবে, তো এই যে যেই বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে, তো ওই বিন্দুকে কেন্দ্র করে ঘোরার সময় এই যে ব্যাসার্ধ তৈরি করে না, এই ব্যাসার্ধ সব জায়গায় সেম হতে হবে। এইরকম ছোট বড় হওয়া চলবে না, মানে একদম বৃত্তাকার হতে হবে। মানে এই বিন্দু থেকে যেই এই যে পরিধি পর্যন্ত যেই দূরত্ব, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ চেঞ্জ হতে পারবে না, ব্যাসার্ধটা সবসময় আর থাকবে, ঠিক আছে। মানে এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, মানে দূরত্ব বজায় রাখবে, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরবে, এই দূরত্বটা চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ঘূর্ণন গতির ক্ষেত্রে শর্ত। যেমন ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটা কি ছোট বড় হয় না, একটা নির্দিষ্ট দূরত্ব রেখে ঘোরে। তারপরে ফ্যানের পাখা কি ছোট বড় হয় না, মানে ওই ব্যাসার্ধ ছোট বড় হবে না, একদম নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরবে, ঠিক আছে। তারপরে যেমন দেখো চলন গতি, পরেরটা হচ্ছে আমরা চলে আসি চলন গতি। চলন গতিটা একদম ইজি, সেটা হচ্ছে যে একদম সহজভাবে বুঝো। কোন একটা বস্তু যখন গতিশীল থাকবে, তখন ওই বস্তু যতগুলো কোণা দিয়ে তৈরি, তার সবগুলো কোণা একই দিকে গতিশীল থাকবে। মানে এই বস্তুটা যদি এইভাবে সামনের দিকে গতিশীল হয়, তাহলে এই বস্তু যতগুলো কোণা দিয়ে তৈরি ছোট ছোট, ওই সবগুলো কোণার গতি ওই বস্তুর গতি বরাবর থাকতে হবে। যদি ভিন্ন দিক থাকে তাহলে সে চলন গতি হবে না। যেমন দেখো, একটা ট্রেন যখন সোজা রাস্তায় চলে, তখন এই ট্রেনের সামনে পিছনে যত মাঝে যত জায়গায় যত কোণা আছে, সবার গতি কিন্তু সোজা বরাবর থাকে। কিন্তু যখন এই যে মোড় নেয়, মানে মোড়ে যখন থাকে, তখন কিন্তু এইভাবে কিছু ট্রেনের কি মাথা দেখা যায় সামনে চলে আসে, এইভাবে মোড় নেয়, আর পিছনের অংশ দেখা যায় এখনো সোজাই থাকে, এরকম থাকে না। তখন কি দেখো, এই সামনের অংশের দিক হয় এই দিক, আর পিছনে যারা আছে এদের দিক হয় সামনের দিক। তো কি এই সবগুলো কোণার দিক একই দিক হইলো? তখন না। তো যখন মোড় নেয় তখন আর ট্রেনের গতিটা চলন গতি থাকে না। বুঝতে পারছি চলন গতি কি? আচ্ছা, এবার আসি যে পর্যায়বৃত্ত গতি। দেখো পর্যায়বৃত্ত গতি খুবই ইজি, এই পর্যায় শব্দের থেকেই বুঝতে পারতিছো, ঠিক আছে। একটা কথা বলি, যেমন দেখো এই যে ঘূর্ণন গতির ক্ষেত্রে কি দেখলা, যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সে হচ্ছে ঘুরবে, একটা নির্দিষ্ট এই যে কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সে ঘুরবে, মানে ব্যাসার্ধ সবসময় সেম থাকবে। এই পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে শর্ত হচ্ছে এই যে ঘুরতেছে, এই ঘোরার সময়টা একদম নির্দিষ্ট হতে হবে। অর্থাৎ একটা বস্তু যদি এই বৃত্তটা 2 সেকেন্ডে ঘোরে, তাহলে পরের বারও সে যখন ঘুরবে তখন 2 সেকেন্ডই লাগতে হবে। তৃতীয়বার যখন ঘুরবে তখনও 2 সেকেন্ড লাগবে, চতুর্থবার যখন লাগবে তখনও 2 সেকেন্ড লাগবে, মানে প্রত্যেক পাক দিবে 2 সেকেন্ডে। এইরকম যদি হয় তখন সেটাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। মানে এই যে যেই বস্তুটা গতিশীল, ওই বস্তুটা যেই বিন্দু থেকে গতিশীল হওয়া শুরু করেছে, ওই বিন্দুতে সে প্রত্যেকবার ফিরে আসবে নির্দিষ্ট সময় পর পর। তো পুরো একবার ঘুরে আসতে তার যতটুকু সময় লাগে সেটাকে আমরা তার পর্যায়কাল বলি। সেটাকে কি বলি? পর্যায়কাল বলি। আর এই পর্যায়কালটা একদম স্থির থাকতে হবে, অর্থাৎ প্রথমবার যদি 2 সেকেন্ড লাগে, পরের বারেও তার 2 সেকেন্ড লাগবে, তারপরের বারেও 2 সেকেন্ড লাগবে। বুঝাইতে পারছি? আর শুধু যে বৃত্তাকার পথে ঘুরলেই যে সময় সেম থাকে তা না, উপবৃত্তাকার পথে ঘুরলেও সময় সেম থাকে। উপবৃত্তাকার কারা? একটু ওই যে ডিম্বা আকৃতির মতো, এই যে এরকম। এটা কিন্তু বৃত্ত না, এটা হচ্ছে উপবৃত্ত, ঠিক আছে, উপবৃত্ত। তো এই যে উপবৃত্তাকার পথে যদি কোনো কিছু ঘোরে, তাহলে দেখো সে যদি একটা নির্দিষ্ট সময় পর পর যদি আবার ওই বিন্দুতে ফেরত আসে, তাহলে সেটাও তো হচ্ছে পর্যায়বৃত্ত, তাই না? আমার মূল কথা হচ্ছে সে যেই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, ওই বিন্দুতে ফেরত আসতে একটা নির্দিষ্ট সময় লাগবে। অর্থাৎ প্রথম পাক যদি 2-3 সেকেন্ডে দেয়, পরের পাকও তাকে 3 সেকেন্ডে দিতে হবে। এইটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। বুঝাইতে পারছি? আবার কোন কোন সময় দেখো, তাহলে এই দেখো পর্যায়বৃত্ত গতি কেমন হচ্ছে, পর্যায়বৃত্ত গতি দেখো বৃত্তাকার হচ্ছে। আবার পর্যায়বৃত্ত গতি কেমন হচ্ছে, পর্যায়বৃত্ত গতি আবার উপবৃত্তাকার হচ্ছে। আরো এক প্রকারের পর্যায়বৃত্ত গতি আছে, দেখো। তাহলে পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার হয়, পর্যায়বৃত্ত গতি উপবৃত্তাকার হয়, আবার পর্যায়বৃত্ত গতি কিন্তু সরল রৈখিক হয়। তাহলে পর্যায়বৃত্ত গতি কয় ধরনের হয়? 3 ধরনের হয়। একটা হচ্ছে বৃত্তাকার, এই যে বৃত্তপথে যদি ঘোরে, আরেকটা হচ্ছে উপবৃত্তাকার, যদি এইভাবে উপবৃত্তাকার পথে নির্দিষ্ট সময় পর পর ঘোরে, আরেকটা হচ্ছে সরল রৈখিক। এখন এই সরল রৈখিক কারা? এই সরল রৈখিক ভাবেও কিন্তু পর্যায়বৃত্ত গতি হয়। সেইটা কারা? সেইটার জন্য আমাদের এই স্পন্দন গতি আর এই সরল স্পন্দন গতি জানতে হবে। বুঝতে পারছি? এই যে সরল স্পন্দন গতি আছে না,
এই সরল স্পন্দন গতিও এক ধরনের পর্যায়বৃত্ত গতি। সরল স্পন্দন গতিও কি ধরনের গতি? এক ধরনের পর্যায়বৃত্ত গতি। এবং এই যে দেখো এই সরল স্পন্দন গতিটাই মূলত হচ্ছে সরল রৈখিক। সরল স্পন্দন গতি মূলত এক ধরনের সরল রৈখিক গতি, সেটা একটু সামনে বলতেছি। আগে আসি স্পন্দন গতি কি। তাহলে দেখো স্পন্দন গতি কি? স্পন্দন গতি একদম ইজি, সেটা হচ্ছে স্পন্দন মানেই বুঝতে পারতে স্পন্দন হবে মানে কাঁপবে। স্পন্দনের আরেকটা বলতে পারে কম্পন, স্পন্দন বা কম্পন, হ্যাঁ সমার্থক শব্দ, স্পন্দন বা কম্পন। দেখো এই যে যারা স্পন্দন হয় মানে কি এইভাবে কাঁপে, এইভাবে যারা কাঁপে, হ্যাঁ এইভাবে যারা কাঁপবে তারাই হচ্ছে স্পন্দন গতি। যেমন তোমার হচ্ছে যদি এই যে কাপড় টাপুর নেড়ে দাও না, একটা তার দিয়ে তারের উপরে ওই তার যদি নিচের দিক ধরে টান দাও তাহলে কি করবে? তার এইভাবে কাঁপবে না, উপরে নিচে উঠানামা করবে না, এটা একটা স্পন্দন গতি। তারপরে যে গিটার আছে না, গিটারের তারে যদি এইভাবে হাত দিয়ে নাড়া দাও তাহলে কি করবে? তার এইভাবে উঠানামা করে না, এটা একটা স্পন্দন গতি। বুঝতে পারছি? তারপরে এই যে ইসের মধ্যে ওই যে তোমাদের ইঞ্জিন আছে, ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন, গাড়ির ইঞ্জিনের মধ্যে যে পিস্টন থাকে ওই পিস্টন কি করে? এইভাবে উপরে নিচে উঠানামা করে, এটাও একটা স্পন্দন গতি। বুঝতে পারছি? এই যে সমস্ত গতি এইভাবে কাঁপে, এই কম্পনশীল গতি সবই হচ্ছে স্পন্দন গতি। যেমন দেখো একটা স্প্রিং, মনে করো একটা স্প্রিং, এই স্প্রিং কে তুমি যদি টেনে ছেড়ে দাও, স্প্রিংটা কি করবে? এইভাবে উপর নিচে উঠানামা করবে, উপরে উঠবে নিচে নামবে, একই পথে উপরে ওঠে নিচে নামে, একই পথে উপরে ওঠে নিচে নামে। এই ধরনের গতি হচ্ছে কি গতি? স্পন্দন গতি। যেমন তাহলে স্পন্দন গতির একটা সহজ সংজ্ঞা দেয়া যাক। তো যদি কোনো বস্তুর গতি এমন হয় যে সে চলার পথে যেই দিকে যাচ্ছে কিছুক্ষণ পর যদি আবার সেই দিকে ফেরত আসে, মানে ওই রাস্তা দিয়ে যদি আবার সেই দিকে ফেরত আসে, তাহলে এই ধরনের গতিকে বলা হয় হচ্ছে স্পন্দন গতি। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসি যে সরল স্পন্দন গতি কি। সরল স্পন্দন গতি খুবই সহজ, শুধু স্পন্দন গতির সামনে সরল কথাটা যুক্ত হয়েছে। কি কথা? সরল কথা। এখন সরল কথা যুক্ত হওয়ার ফলে কি পার্থক্য হয়েছে? পার্থক্য কিছুই হয়নি, জাস্ট একটা কথা যুক্ত হবে, সেটা হচ্ছে এই যে বস্তুটা যেই পথে যাচ্ছে আবার যেই পথে ফেরত আসতেছে। এখন সরল স্পন্দনের ক্ষেত্রে শর্ত হচ্ছে ওই যে যেই বিন্দু থেকে যাত্রা শুরু করবে, যাত্রা শুরু করে সর্বোচ্চ যেই পর্যন্ত গিয়ে আবার ফেরত আসবে, তো ওর যেতে যতটুকু সময় লাগবে আসতে ঠিক ততটুকু সময় লাগবে। যদি এইরকম হয় তাহলে তখন ওইটাকে সরল স্পন্দন বলে। আমি কি বুঝাইতে পারছি? দেখো তো এটা একটা কি সরল রৈখিক বরাবর গতি না, এই জন্য বলা হয়েছে এটা একটা সরল রৈখিক। আর এখন দেখো যেহেতু তার যেতে যতটুকু সময় লাগতেছে আসতেও ততটুকু সময় লাগতেছে, তার মানে এই যেই বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল ওই বিন্দুতে ফেরত আসতে একটা নির্দিষ্ট সময় লাগতেছে। যদি কথার কথা 2 সেকেন্ড পরে যদি 2 সেকেন্ড যাইতে যদি তার যাইতে সময় লাগে, আসতে যদি 2 সেকেন্ড সময় লাগে, তাহলে তার মোট যাওয়া আসা করতে কয় সেকেন্ড লাগতেছে? 4 সেকেন্ড। তার মানে কি 4 সেকেন্ড পর পর সে পুরো একবার করে কাঁপতেছে, তাই না? 4 সেকেন্ড পর পর সে আবার আগের জায়গায় ফেরত আসছে, তার মানে কি 4 সেকেন্ডে সে একবার কাঁপতেছে। এই যে একটা নির্দিষ্ট সময় পর পর যে কাঁপতেছে বা স্পন্দন দিচ্ছে, এইটাই হচ্ছে সরল স্পন্দন গতি। বুঝাইতে পারছি? তাহলে কোনো কিছু যদি এইভাবে নির্দিষ্ট সময়ে যদি একবার কাঁপে, হ্যাঁ কোনো কিছুর কম্পন যদি একটা নির্দিষ্ট সময় পর পর এরকম হয়, একটা নির্দিষ্ট পর্যায়কাল মেনে চলে, তাহলে ওই ধরনের গতিকে আমরা সরল স্পন্দন গতি বলি। তাহলে সরল স্পন্দন গতির ক্ষেত্রে পর্যায়কালটা নির্দিষ্ট। যেমন তোমাদের তরঙ্গ অধ্যায়ে এই সরল স্পন্দন গতির আলাদা টপিকই আছে, সেইটা নিয়ে আমি বিস্তর আলোচনা করেছি তোমাদের সাথে। তো সেটা আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা তোমাদের এই তরঙ্গ অধ্যায়ের যে প্লে লিস্ট আছে চ্যানেলে, সেই প্লে লিস্টটা দেখলেই সরল স্পন্দন পেয়ে যাবা। সরল স্পন্দন গতির উপর আলাদা করে একটা আধা ঘন্টার একটা ক্লাস নেওয়া আছে, যত ম্যাথ সমীকরণ আছে সবকিছুর উপরে। তো নেক্সট ক্লাস আমরা হচ্ছে করব ভেক্টর ও স্কেলার রাশি।